হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আবারও নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। যারা নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো শুরু করি। নীল লাল কালো কালিতে খচিত নীল লিপ্তের জলজল করা লেখাগুলো দেখেই দৃষ্টি আচমকা প্রখর হয়ে ওঠে। চাহনিতে বিস্ময়ের বদলে কিছু একটা ছিল, যা অবর্ণনীয়। নিস্তেজ রাত্রে নীরবতা মুড়ানো কক্ষটায় অদ্ভুত এক স্থিরতা। অজান্তেই ঠোঁট কামড়ে বাঁকা হাসল বর্ণ। আফসিয়ান বর্ণ। লাভ ইউ, হেট ইউ, মিস ইউ। ছোট ছোট লেখায় পুরো পৃষ্ঠা জুড়ে স্তরে স্তরে সাজানো এই চারটি কথা। বর্ণ হাসি চেপে গম্ভীর হয়। ডায়েরির প্রথম পাতা নয় এটা, আগে আরও দুটো পাতা ফেলে এসেছে। ডায়েরি বন্ধ করে পুনরায় প্রথম পাতা মেলল বর্ণ। দৃষ্টি থমকায় সেই পাতাতে। একটা স্কেচ, পেন্সিলে আঁকা, দুদিকে মুখ করে থাকা দুটো যুবক যুবতী। মেয়েটি আর মাথার লম্বা বিনুনির গোড়ায় হাত রেখে আছে, ব্যথাতুর মুখশ্রী। বিপরীত মুখ দাঁড়িয়ে ঠোঁটে তুর্ত হাসি ফুটিয়ে বিনুনির আগা নিজের কাঁধ বরাবর রেখে টেনে ধরে সম্মুখে হাসছে যুবক। খুব পরিচিত এবং জীবন্ত দুটো মুখশ্রী। তাদের একজন আসফিয়ান বর্ণ এবং অপরজন ফারিস্তা সুবহাসুক। অবচেতন মনেই তার উপর হাত বুলিয়ে দেয় বর্ণ। তার অভিব্যক্তি সঠিক বোঝা গেল না। এত নিখুঁতভাবে ফুল স্কেচ করতে পারে, এই প্রশ্নই হয়তো মাথায় ঘুরছে। অথবা অন্য কোনো ভাবনা। আগের বর্ণ সূক্ষ্মে এভাবেই জ্বালাতো। একজন ছিল উত্তপ্ত আগুনের ন্যায়, অন্যজন ততটাই শীতলহীন। কিছু বহুকাল হলো সেই আগুন পানির সম্পর্ক ধামাচাপা পড়ে গেছে অসংজ্ঞায়িত কোনো তাণ্ডবে। অথচ স্কেচ দেখে মনে হচ্ছে এটা কালি আঁকা। বর্তমানে দুজনকে যেমন দেখায় স্কেচেও তেমনই। তবে কি সুখ সেসব দিনের আজও স্মৃতিচারণ করে? কিন্তু বর্ণ তো স্মৃতির হিসেবে নয়, তার মূল উদ্দেশ্য ছিল সুখকে বিভ্রান্ত বিরক্ত করা। পাতার অপিঠ ফাঁকা, তার পরবর্তী পাতায় মধ্যস্থে কিছু লেখা আছে। বর্ণ সেদিকে নজর রাখে। হে পৃথিবী, শোনো শোনো, আমি একটা ভুল করে ফেলেছি, বিশাল বড় ভুল। জানো কি, আমি ভালোবেসেছি। আসফিয়ান বর্ণ নামের ওই নিষ্ঠুর পুরুষকে ভালোবেসেছি। হৃদয়ের এক কঠিন সত্তা, এটা ভুল পথ। সে কেবল আমার বড় ভাই, তাকে অন্য নজরে দেখা পাপ বলে ধিক্কার জানালেও সেই যুক্তিকে অপর সত্তা হাজারো যুক্তি দেখিয়ে খণ্ডন করে দেয়। পরিণীত তার নামে আবার হৃদযন্ত্রের অবাধ স্পন্দন, বেহায়া মনকে শত চেষ্টাও আটকাতে। অবশেষে আমি তাকে ভালোবাসি। বর্ণ অন্যমনস্ক হয়, না চাইতেও চোখের তারায় ভাসল যেন 5 লাইনের এই সূচনায় লেখা কথাগুলো। সুখ কোনো এক উঁচু পাহাড় চূড়ায় দাঁড়িয়ে মুখের দুপাশে হাত রেখে চিৎকার করে পৃথিবীকে অবগত করে দিচ্ছে তার ভালোবাসার কথা। ঠোঁটে ঠোঁট গুজে ঘুরিয়ে ফিরিয়ে ডায়েরিটা দেখতে লাগে সে। মেয়েটা ডায়েরিটা তর্জনের করের মধ্যে উঁচু হবে। পরবর্তী প্রতিটি পৃষ্ঠায় ঘন কালো লেখা। শেষ করতে কমপক্ষে 1 থেকে 2 দিন সময় লাগবেই। ক্ষেত্র বিশেষেও এত ধৈর্যশীল সে কখনোই না। এই এক বাসাতেই তার পুরো ডায়েরির রীতিকথা অনুমান করা চাই। ডায়েরির সব পৃষ্ঠার গুচ্ছ ডান হাতে ধরে বৃদ্ধা আঙুলি ঘষে একটা একটা পাতা থপথপ ছেড়ে দিয়ে বর্ণ শেষের দিকে চলে গেল। দুটো ফোঁটা পৃষ্ঠার মাঝখানে খণ্ড খণ্ড ছেঁড়া কাগজের টুকরো, যেন এই টুকরোগুলো 2 দিকের পৃষ্ঠাগুলোর বর্ডার হিসেবে কাজ করছে। ভাঁজ করা কাগজের মধ্য থেকে একটি খুলেই থমকালো সে। এটা সেই চিঠি, যেটাতে সেদিন সুখ নিজের সব অনুভূতি তুলে ধরে বর্ণর সামনে দাঁড়িয়েছিল ভালোবাসি বলে। আর বর্ণ বলেছিল, লেখাটি চোখে পড়া মাত্রই টুকরো টুকরো করে ছুঁড়ে ফেলে সুখের কোমল হৃদয় খানি চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল পাষণ্ডের মতো করে। বর্ণ পুনরায় রেখে দিল সেটা। হয়তো পড়ে দেখার সাহস কুলাচ্ছে না, অথবা প্রয়োজন বোধ মনে করছে না। আরও একটি কাগজ আছে। এটা সেদিন ব্যালকনি থেকে তার উড়িয়ে দেয়া লেখাগুলো। বর্ণ অবাক হলো না এটা সুখের কাছে দেখে। নিজ থেকে স্মিথ হাসল শুধু। ডায়েরির এখন 2টো ভাগ। বর্ণ ডান ভাগ থেকে একটি পাতা উল্টালো। দেখুন বর্ণ ভাই, কাঁদছি আমি। বিক্ষিপ্ত স্রোতের মতো বাঁধ ভাঙা কান্না। অপরাধ করেছি না আপনার মতো রকস্টারকে ভালোবেসে? সত্যিই তো, কি যোগ্যতা আছে আমার আপনার পাশাপাশি দাঁড়ানোর? যে কখনো ভালোবাসি শব্দটা মুখে উচ্চারণই করতে পারে না, তার কোনো অধিকার নেই কাউকে ভালোবাসার।
আমারই ভুল সব। মাথা পেতে নিলাম, কিন্তু আমি আশ্রিতা। আমি কাউকে কথাটা বলিনি, আম্মুকেও নয়, আব্বুকেও নয়। জানেন কেন? দুটো কারণ। এক, আপনার কথা রাখতে। দ্বিতীয়ত, আমি কথাটির সত্যতা যাচাই করতেই পারি, তবে সাহস নেই। জানেন তো, আমি খানিক নয়, অত্যাধিক ভীতু। ভয় হয় খুব। যদি সত্যি সত্যি আশ্রিতা প্রমাণিত হই, শুনতে হয় যাদের আব্বু আম্মু বলে জানি তারা আসলে আমার কেউ নয়। সহ্য করতে পারবো না এমন জঘন্য বাজে সত্যিটা। ওই মুহূর্তেই আমার মরণ হোক, কিন্তু আপনাকে ছেড়ে দেব না। একদিন না একদিন আপনাকে এর জবাবদিহি করতেই হবে। আপনি বাধ্য হবেন সেদিন। এই পর্যায়ে বর্ণ গলা খাকারি দেয়। গম্ভীর মুখে ঠোঁট ভিজিয়ে এদিক ওদিক দৃষ্টি নিক্ষেপণ করে চাপা দীর্ঘশ্বাস ছাড়ে। সে কি সেদিন জবাবদিহিতা করতে বাধ্য হবে? রিয়েলি? সুখ চ্যালেঞ্জ দিল তো তাকে। বর্ণ পরবর্তী পৃষ্ঠে উল্টায়। খুব সগর্বে বলে এসেছি, আমার ভালোবাসার জোর এতটাই যে আপনি একসময় আমার শূন্যতা অনুভব করবেন। আমি বিহীন নিজেকে শূন্য, অচল আপনার ভাষ্যমতে বোরিং মনে হবে যেদিন। সেদিন আমার হাত চাইবেন, অথচ এই বদ্ধ রুমে এসে মনে হচ্ছে খুব বাজেভাবে হেরে যাব আমার সেসব কথার কাছে। আমি জোর পাচ্ছি না ভেতর থেকে। পাবো কি করে? ওটা যে এখন চূর্ণ বিচূর্ণ, নিষ্ক্রিয় প্রায়। হৃদয়ের গহীনে বহু বছরের তিল তিল করে গড়ে ওঠা ভালোবাসা আপনি আমার। প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড আমার মন মস্তিষ্ক জুড়ে ঘাঁটি গেড়ে বসেছিলেন। আজও আছেন। আমি ভীষণ করে চাইছি, তবুও পারছি না আপনাকে ঘেন্না করতে। আবারও একবার নিজের কাছে হেরে যাচ্ছি, হয়তো যাব প্রতিনিয়ত। সেদিন আপনার প্রতি দুর্বল হতে, মনকে শক্ত খোলসে আবদ্ধ রাখতে না পেরে অপরাধ করেছি। আজ আপনাকে ঘেন্না না করতে পেরে দ্বিতীয় অপরাধ। অপরাধের উপর এত অপরাধ কিভাবে করতে পারি আমি? এর শাস্তি কি হতে পারে? দুচোখের অশ্রু, নির্ঘুম রাত। আপনার ত্রিসীমানায় ঘেঁষতেও নিষেধ করেছেন। এক বাড়িতে অবস্থান আমাদের, তাই শপথ নিতে পারবো না যে আমি আপনার মুখোমুখি হব না এই জীবনে। কিন্তু এটুকু কথা দিলাম, স্বেচ্ছায় আপনার ত্রিসীমানায় ঘেঁষব না আর। খুব বেশি প্রয়োজনে হয়তো কথার খেলাপ করে দূর থেকে এক ঝলক দেখে নেব আপনাকে, ফাঁকি দিয়ে। একটু বেহায়া তো, আপনি না বাসলেও আমি যে বাসি। এভাবে আরও কয়েক পাতায় নজর বুলিয়ে নিল। সেখানের প্রতিটি শব্দচয়নে তার নামে অভিমান, অভিযোগ, অনুযোগের ঢালি। পরের পাতা উল্টায় না বর্ণ, আপনা আপনি থেমে যায় হাত। নিশ্চয় তার নামে শত শত অভিযোগ পরবর্তী পৃষ্ঠাগুলো বিনা দ্বিধায় জড়িয়ে নিয়েছে নিজের গায়ে। অনুভূতি শূন্য হাসল বর্ণ। কেউ তার নামে অভিযোগ করলে কেন যেন ভীষণ উপভোগ্য লাগে তার কাছে। হৃদয়ও অদ্ভুত এক প্রশান্তি অনুভব হয়। কিন্তু অভিমান? পূর্বে এই মান অভিমানের খেলা কেউ খেলেনি তার সাথে। অতঃপর সুখের কথাগুলো থেকে অভিমান আর অভিযোগের তফাৎ তৎক্ষণাৎ খুঁজে পেল না সে। অল্প বিস্তর অভিমান, অভিযোগ জানাশোনা হয়ে গেলেই বর্ণর সে জোরপূর্বক পৃষ্ঠা থেকে নজর সরিয়ে আনে অন্যত্র। প্রতিটি শব্দ পড়ার সময় মনে হচ্ছিল সেদিনের সুখের অশ্রুসিক্ত মুখশ্রী ভেসে উঠছে। কি যে বিধ্বস্ত রকমের করুণ ছিল সেই আঁখি পল্লব। জোর হাতে বোবা স্বরে কি যেন বলতে চাইছে তাকে, হয়তো একটি ভাঙা হৃদয়ের গল্প। সামনের দিকে আগালো না আর। সে বুঝে নিল ছেঁড়া চিঠির ডান পাশের পাতাগুলোর সিংহভাগ কেবলই তার নামের অভিযোগই বহন করছে। বা ভাগে কি লেখা আছে জেনে নেওয়ার গুঞ্জন তোলে মন। পুনরায় পাতা উল্টে বর্ণ শুরুতে চলে গেল এবার। গত কয়েক রাত ঘুমে প্রচুর অনিয়ম হয়েছে, চোখ জ্বালা করছে, তাই স্লিপিং পিল খেয়ে শুতে হবে। ফোঁস করে শ্বাস ছেড়ে চোখ মেলে দৃষ্টি নিবদ্ধ করে একটি পাতায়। আপনি আমার হন বা না হন সে তো ভাগ্যই বলে দেবে, তবে ভীষণ সুখ অনুভূতি হয় যখন আপনাকে নিজের একান্তই ভাবি। অথচ কী করলেন? কত আনন্দ নিয়ে মাত্রই আপনার সদ্য বের হওয়া গান দেখতে বসলাম একাকী, আর আপনি একটা মেয়েকে জড়িয়ে ধরলেন। কিভাবে পারলেন এমনটা করতে? কানে কানে কি বলছিল ওই সুরুলটা? আপনার পাশে অন্য কাউকে কল্পনা করলেও যেখানে আমি হিংসায় স্ফুটিত হয়ে যাই, দম বন্ধ হয়ে আসে ক্রমশ, হৃদয় ছটফট করে, সেখানে না জানি কে না কে আপনার কাছে এলো, তারপর ছুঁয়ে কানে কানে কি বলে গেল।
এমন স্টেপের অভিনয় না করলেও কি আপনার নামটা কমে যেত? আমি ভীষণ অভিমান করেছি আজ, হয়তো আপনি কখনো জানতেই পারবেন না। পৃষ্ঠার কোণের তারিখটা দেখে বর্ণ চোখ বুঝে একটি কথা মনে করে ঠোঁট কামড়ে হাসে। কাছে এলো, তাকে ছুলো। একুট সুখ দেখছে। এর পেছনে ঘটে যাওয়া দৃশ্যটা দেখলে নিশ্চয় সুখেরই লেখা এই অভিমান অন্য পথের যাত্রা নিত। প্রায় বছর দুয়েক আগের কথা। সেদিনের শুটিং স্পট ইনানি সি বিচ, কক্সবাজার। সমুদ্রের বালুচরে একটি স্টেপ এমন ছিল যে মেয়েটি ছুটে কাছে এসে আলতো করে তার কাঁধে 2 হাত রাখবে, লাজুক হাসি মুখটা এগিয়ে কানে কানে কিছু একটা বলবে, চরম আবেগ মিশিয়ে। দুর্ভাগ্যবশত শুটিং টাইমে মেয়েটি কানে মুখ বাড়িয়ে নিয়ে যাওয়ার মুহূর্তে বর্ণর গালে হালকা ছুঁয়ে গিয়েছিল তার গাল। এরপর বর্ণ কাল বিলম্ব করেনি, এক ধাক্কায় তাকে সরিয়ে ঠাটিয়ে চর বসিয়ে দেয়। রাগের তোড়ে আগে পিছে ভাবার সময় নেয়নি বর্ণ। বেখেয়ালে শক্ত ধাতুর নয় হাতটা গালের পাশাপাশি কানও ছুঁয়ে গেছিল। পরপরই পর্দা ফেটে রক্ত বেরিয়ে আসে লিয়ানা নামের সে মেয়েটি। এটিই তার প্রথম কাজ ছিল বর্ণর সাথে। সে এ নিয়ে কত কি ঘটে গেল সুখ যদি জানত। চোখের জ্বালা তীব্র হচ্ছে, পৃষ্ঠায় চোখ স্থির রাখা যাচ্ছে না। বর্ণ আপন মনে পৃষ্ঠা উল্টে পাল্টে একটা পেজে থামে। আরও একটা স্কেচ। এটাতে কেবল আসপিয়ান বর্ণর রাজত্ব। গিটার হাতে বিনব্যাগে পা টেনে বসে আছে, চোখ বন্ধ। তার পাশের পৃষ্ঠার লেখাগুলো পড়তে চোখের উপর ডায়েরি নিয়ে এলো সে। এবারে খানিকটা কৌতূহল দেখা দেয় তার মাঝে। প্রিয় সুন্দর পুরুষ, আব্বুর পর আমার চোখের দেখা শ্রেষ্ঠতম সুন্দর পুরুষ আপনি। জানি না এটা আমার চোখের ভুল নাকি মনের। আমি অগোচরে চেয়ে থাকি, তবু বারে বারে তৃষ্ণায় কাতর হই। দূর থেকে চুপি চুপি ক্ষণের পর ক্ষণ অপলকে তাকিয়ে আপনাকে দেখে যাই। তৃপ্তি মেটে না, বরং তৃষ্ণা বেড়ে যায় দ্বিগুণ থেকে বহুগুণ। ইচ্ছে করে আপনাকে চোখের সামনে বসিয়ে চেয়েই থাকি মায়াবী এই জগৎ ভুলে। কখনো কখনো মনে হয় আপনি জান্নাত থেকে পালিয়ে আসা কোনো ফুল। না, ফুল তো আমি আপনার, আর আপনি হবেন সেই ফুলের বিষাক্ত কাঁটা, যার মুকুটে ফুটে উঠবে আমি নামক কোমল স্নিগ্ধ সুরভি ছড়ানো পুষ্পরাণী। শুনছেন সুন্দর পুরুষ, আজ একটা সিনেমা দেখেছি, ভীষণ মনে ধরেছে। অতঃপর হুটহাট আবেগে পড়ে আমিও একটা অসাধ্য ফ্যান্টাসিতে ডুব দিয়েছি। ইস, যদি আমি আপনার হৃদয়ের বৃহত্তম জেদ হতাম, যদি আমায় আর আমার ছোট্ট মন জিততে উঠে পড়ে লাগতেন। কিন্তু আমি জানি এটা অসম্ভব। আমার কাছে আপনি ছাড়া অন্য কোনো স্বপ্ন পুরুষ না থাকলেও আপনাকে নিয়ে স্বপ্ন দেখা হাজারো রমণী আছে। ভালো। বর্ণ ধপ করে ডায়েরি বন্ধ করে ফেলল, ছুঁড়ে ফেলার মতো রেখে দিল স্টাডি টেবিলে। সেকেন্ড কয়েক স্থির থেকে পায়ের উপর পা তুলে বসে শূন্য দৃষ্টি ফেলে চেয়ে রয় অল্পক্ষণ। তার অভিব্যক্ত ঠাহর করা খানিক দুষ্কর। ডান হাতের তর্জনীতে ঠোঁট ঘষে খানিক পর ভুরু গুটিয়ে বলে উঠল অস্ফুট স্বরে, এত আবেগ। হাসি ছিটকে আসে ঠোঁট ভেঙে। অতঃপর বলল ঘাড়ে হাত ম্যাসাজ করে, ওকেই জানেমান, কবুল হে। ভোর 5টার দিকে স্লিপিং পিল নিয়ে শুয়েছিল বর্ণ। ঘুমের প্রয়োজনে রোজ এটা সেবন করতে হয় তাকে। নচেৎ সহজে চোখে ঘুম আসে না। ইচ্ছাকৃত চোখ বুঝতেই কিছু ভেসে ওঠে নয়নতারায়। অদৃশ্য ক্ষোভ উপচে পড়ে তখন তার মানসিকতায়। যেন আগ্রাসী হিংস্র জন্তুর প্রতিচ্ছবি ফুটে ওঠে চোখে মুখে। তখন আবার নিজেকে নিজে শান্ত করতে ইঞ্জেকশন পুশ করতে হয়। তাতে ঘুমের মেডিসিনও মিশ্রিত আছে। আমিন সর্দার হসপিটালে এডমিটেড, 2টো কানের অপারেশন হয়েছে। দাঁতের পাটিতেও তেমন। কথা বলতে পারে না, শুনতেও পায় না আপাতত। 2 রাত আগে বাড়ির সামনে অজ্ঞান অবস্থায় পেয়েছিল আমিনের বড় ছেলে ফয়েজ। সম্পূর্ণ শরীর অক্ষত, অথচ কান থেকে রক্ত পড়ছিল গলগলিয়ে। রক্তাক্ত সুশ্রী, দাঁত ঝরে পড়েছে কতগুলো। কাল বিকেলে বর্ণ পুলিশ সমেত হসপিটাল উপস্থিত হয়েছিল। ভদ্রলোককে গভীর চোখে পর্যবেক্ষণও করেছে খুব মনোযোগ প্রয়োগে। মাস্কের আড়ালে তার অধর বাঁকানো হাসি সকলের অগোচরেই রয়ে যায়। তানিজ শিকদারের ফোনে আননোন নাম্বার থেকে আসা হুমকিস্বরূপ ফোন কল এবং SMS মেসেজ বার্তা সুখের কিডন্যাপের পিছনে 70% দায়ী করেছে পুলিশ। বাকিটা আমিন
মুখ খোলার পর জানা যাবে। বর্ণ চুপ ছিল পুরোটা সময়। মাহির ওই নাম্বারের ফুল ডিটেলস, কল রেকর্ড এবং বাকি সব বর্ণ রাত এসে পুলিশের হাতে তুলে দিয়েছে, যা বর্তমানে আমিন সর্দারের বিপক্ষে কথা বলছে। তামির শেখদের কানেও পৌঁছে গেছে কথাটি। তিনি ফিরবেন দিন দুয়েকের মতো। তার কলিজায় যে হাত রাখার দুঃসাহস দেখিয়েছে, তাকে তো একেবারের জন্য হলেও স্বচক্ষে দেখা দরকার। কিডন্যাপ করেনি স্বীকার করার পরেও বর্ণ তাকে ইচ্ছাকৃত অপরাধী প্রমাণ করার চেষ্টা করছে কেন? এর পেছনে কী কারণ থাকতে পারে? মাহির সব বুঝতে না পারলেও বর্ণর মস্তিষ্কে কী চলছে তা অল্প বিস্তার ধারণা করতে পেরেছে। বর্ণর ঘুম ভাঙল সকাল 10টায়। মাহির ফোন করেছিল 10:30টায় শ্যুট স্পটে যাওয়ার কথা মনে করিয়ে দিতে। গাড়ি নিয়ে এখন গেইটে দাঁড়িয়ে আছে সে। ইংলিশ বাংলার মিশ্রণে দুটো গালি ছুঁড়ে ফ্রেশ হয়ে বর্ণ অল্পক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে বডি স্প্রে করতে করতে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে রইল সূক্ষ্ম চোখে। শূন্য হাওয়ায় মিশে মিষ্টি একটা মন মাতানো ঘ্রাণ আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। নতুন গানে কাজ করছে বর্ণ। এর শ্যুটই সেদিন স্থগিত রেখেছিল, আজ সেটা সম্পন্ন করবে। তুফা সংখ্যায় ভার্সিটিতে যেতে আগ্রহ দেখাচ্ছে না। সুখের সাথে কী ঘটে গেল এখনও তার কাছে অবিশ্বাস্য দুঃস্বপ্নের মতো লাগে। একটা নিষ্পাপ কোমল প্রাণ ক্ষণিকের ব্যবধানে কিছু জানোয়ারের কবলে পড়ে হসপিটালের বেডে স্তব্ধ হয়ে আছে। সে হাসে না বহুদিন, হাত নেড়ে ইশারায় কথাও বলে না। তুফার প্রতি মুহূর্তে দোয়া করছে। এর পিছনে যারা যারা দায়ী, তারা প্রত্যেককে যেন কঠোর থেকে কঠোর শাস্তি আর যন্ত্রণা ভোগ করে। বাড়িতে মামিরা নেই, শোক নেই, নুরা নেই, নিষ্প্রাণ ঠেকছে সব কিছু। চারপাশের দেয়ালগুলো যেন অদৃশ্য হাহাকারের মতো। ভার্সিটি গেলে হয়তো মনটা খানিক হালকা হতে পারে। সকালে ব্রেকফাস্ট নানুর রুমে পৌঁছে দিয়ে অভ্রকে নিয়ে বাড়ি থেকে বের হলো তুফা। একা বের হতেও এখন ভয় করতে শুরু করেছে। গাড়িতে হেলান দিয়ে মাহির গেইটের বাহিরে দাঁড়িয়েছিল, চোখ ডুবিয়েছে ফোনে। গেট বেরোতেই তাকে নজরে পড়ে তুফার। রমণী ঢোক গিলে স্থির দাঁড়িয়ে থাকে, অভিমান জড়ানো দৃষ্টিতে ধীর স্থির চোখ নামিয়ে নেয়। অভ্র গাড়ি আনতে গেছে। ছেলেটা অল্প স্বল্প ড্রাইভ করতে পারে অপটু হাতে। তুফার যদিও ভয় কাজ করে, কিন্তু মানুষরূপী জন্তুর কুনজর থেকে অভ্রর অপটু হাতের ভুলভাল ড্রাইভিংয়ে মৃত্যু স্বাদ গ্রহণ করাও সুখের জায়গায় নিজেকে কল্পনা করেই গা শিউরে ওঠে তুফার। সুখ তখন নিজেকে কতটা অসহায় বোধ করেছিল কে জানে। তুফা হাঁসফাঁস করে মনিদয় এদিক ওদিক লুকানোর মাঝে হঠাৎ চেনা পরিচিত পুরুষালী ভরাটস্বর কানে এলো। ভার্সিটি যাওয়া হচ্ছে। আজকের ব্রেকিং নিউজ, শহরের বিশিষ্ট ব্যবসায়ী তামির শিকদারের একমাত্র মেয়ে ফারিস্তা সুবাহান সুখ কলেজ থেকে ফেরার পথে দুষ্কৃতকারীদের হাতে কিডন্যাপ হয়। পরবর্তীতে তাদের ধরা, রেপ, বিস্তারিত মৃতপ্রায় সুখ এখন হসপিটালের বেডে শায়িত। তদন্তে আরও একটি বিষয় সামনে এসেছে। সুখের অন্য একটি পরিচয় হলো সে সম্পর্কে আমাদের দেশের বিখ্যাত সঙ্গীতশিল্পী রকস্টার আসফিয়ান বর্ণর আদরের ছোট বোন হয়। আমরা তার পরিবারের জন্য গভীর শোকাহত। সৃষ্টিকর্তা তাদের এই সংকটময় মুহূর্ত কাটিয়ে ওঠার তৌফিক দিক। নিষ্প্রভ দৃষ্টি মেলে বর্ণ ল্যাপটপ স্ক্রিনে চেয়ে রয়। ওই তো নির্জন জায়গায় সেই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে সুখের সাথে হাতাহাতি হচ্ছে চারজন ব্যক্তি। চেহারা অস্পষ্ট, তারপর মাটিতে সুখের রক্তাক্ত দেহ। এই ছবি আর ঠিকানাই একটা অচেনা নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে কেউ পাঠিয়েছিল সেদিন। নাম্বারটা কারো নামে রেজিস্ট্রি কার্ড নয়, ফলস্বরূপ ট্র্যাক করার উপায় নেই। ভিডিও পুনরায় অন করল বর্ণ। কপালে সুধীর ভাঁজ পড়ে, দৃষ্টি ক্ষুরদার, দুহাত মুঠোবদ্ধ, মুখশ্রী অত্যাধিক গভীর। পরিপাটি হয়ে রুম ছাড়তেই যাচ্ছিল সে খানিক আগে, তখনই মেইল আসে। তাতে কি ভিডিওটা? ভিডিওর শেষের দিকে স্ক্রিনে আধার কালো হয়ে ঝিনঝিন করে ওঠে, ঠিক বিটিভির পর্দার মতো। আর কোনো দৃশ্য দেখা যাচ্ছে না। ওই আধার স্ক্রিন হতে একটি মেয়েলি চিরচিরে উপহাস মিশ্রিত স্বর ভেসে আসে হঠাৎ। দ্য গ্রেট আসফিয়ান বর্ণ, কেমন দিলাম ব্রেকিং নিউজ? জানি খুব একটা ভালো হয়নি। ফিলিংস কেমন? রাগে ক্ষোভে সব কিছু ব্লাস্ট করে দিতে ইচ্ছে হচ্ছে এই মুহূর্তে। হয়
আমাদের ভাবনার বাইরে গিয়ে অপ্রত্যাশিত কিছু ঘটলে এমনই অনুভূতি হয়। নিশ্চয়ই জেনে গেছো, তোমাদের সুখ পাখি আসলে রেপটেপ কিচ্ছু হয়নি। বেচারি লোকগুলো শুধু একটু ভয়ই দেখাতে চেয়েছিল। আর অযথাই কিউট মেয়েটা ছাদ থেকে লাফ দিয়ে জীবন দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতেও দুবার ভাবলো না। মানতেই হবে, দেখতে নিষ্ঠুর হলেও তোমার মতো দুঃসাহস নিয়ে ঘুরে। সেসব আলোচনা এখন না হয় থাক, এবার পয়েন্টে আসি। একটু নীরবতা। দুহাত প্রসারিত করে বর্ণ কানে হেডফোন চেপে কাউচে মাথা এলিয়ে চোখ খিঁচল। মেয়েটার কণ্ঠ পুনরায় বাজে। 7 দিন। তোমার হাতে 7 দিন সময় আছে। এর মধ্য যদি পৃথিবীর হাজার কোটি মানুষের ভিড়ে আমাকে খুঁজে বার না করতে পারো, তবে এই ব্রেকিং নিউজটা পরদিন পুরো দেশবাসীর ঘরে ঘরে পৌঁছে যাবে। আই শিওর। আর যদি ফরচুনেটলি খুঁজে পাও, তো কথা দিলাম ভিডিওটা একটা সহজ শর্তে তোমার হাতে তুলে দেব। নিজের এবং পরিবারের সম্মান এখন তোমার হাতে নির্ভর করছে মিস্টার। জানো তো, দেশের মানুষের মানসিকতা সম্পর্কে একজন দুঃখ প্রকাশ করলে 10 জন হেউ করবে, পারিবারিক শিক্ষাতে খামতি ছিল বলে গুঞ্জন তুলবে, পোশাকের দিকে আঙুল তুলবে, ইত্যাদি ইত্যাদি। রাগ সংযত করো। ওকে বাই। সময়টা মনে রেখো, মাত্র 7 দিন। শুরুতে ক্ষিপ্র হিংস্রের মতো ফুঁসে উঠলেও বর্ণ এখন নিষ্প্রভ, শান্ত দিঘির মতো স্থির, গম্ভীর মুখ। অনুভূতি শূন্যর মতো মানুষের অভিব্যক্ত বোঝা যেমন তেমন ব্যাপার নয়। বর্ণর মনোভাবও খেয়াল করা যাচ্ছে না সঠিক। ল্যাপটপ ফোল্ড করে উঠে ব্যালকনির মুখোমুখি হয়। পকেটে 2 হাতে পুরে শটান বুকে দাঁড়ালো সে। স্বচ্ছ গ্লাস ভেদ করে দূরের গাছপালা চোখে পড়ে। সবুজ শ্যামল মনোরম পরিবেশ, মৃদু বাতাসে পাতারা নড়চড়ে উঠছে বোধহয়। বর্ণ আচমকা ঠোঁট বাঁকিয়ে হাসল। ভয়ানক আকর্ষণীয় দেখতে, অদ্ভুত রহস্যময় চোখের চাহনি। গত হয়ে গেল আরও একটি দিন। সময় এখন বিকেলের। সূর্যের রোশনি ক্ষীণ নম্র। ফাইলে নজর বুলিয়ে হঠাৎ খানিক দূরে দৃষ্টি নিক্ষেপ করে মেহরাব। সোফায় একটি ছোট মেয়ে মানুষ ঘুমিয়ে আছে আরামে। মাথার কুলে 2টো ঝুঁটি বাঁধা। বুকের খাঁচায় 2 হাতে চাপড়ে ধরে আছে একটি ধবধবে সাদা রকমের আদুরে খরগোশ। প্রাণীটিও নিশ্চিতে চোখ বুজে আছে আপন আশ্রয়স্থলে। মেহরাব অজান্তেই হাসল। ফাইল টেবিলে রেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। মেয়েটির নিকটে গিয়ে হাঁটু মুড়ে বসল সোফার কিনার ঘেঁষে। কাত হয়ে গুটিসুটি মেরে শোয়ার একটি চটির এলোমেলো চুলে মুখ ঢেকে গেছে প্রায়। ধীর হাতে মেহরাব চুলগুলো সরিয়ে দিল। তবুও রয়ে যায় গুটি কয়েক। দেখতে ভালো লাগলো না তার। পুনরায় হাত বাড়িয়ে কপাল স্পর্শ করার আগেই ফট করে চোখ করল মেয়েটি। বলে উঠল পরপর, ওই হিরো, এভাবে দেখো না, নজর লেগে যাবে। হাত গুটিয়ে খুক খুক কেসে উঠে মেহরাব। প্রথম সাক্ষাতেই মেয়েটা ইসরে পাকা সেটা আন্দাজ করেছিল। বলল, এত সুইট দেখতে একটা মেয়ে, বলা যায় না কখন সত্যি সত্যি নজর লেগে যায়। নো নো প্লিজ, এমন হলে আমার স্কিন ড্যামেজ হয়ে যাবে, চুল পড়ে বুড়ি হয়ে যাব দাদুর মতো। তুমি আমার মতো বড় সর্বনাশ করতে পারো না, এটা অন্যায়। বিস্ময়ের স্বরে হাঁপিয়ে যাওয়া ভঙ্গিমায় বলা কথাগুলোর ধরন দেখে ঠোঁট টিপে হেসে ফেলে মেহরাব। অন্যায় তো? ওকে, তোমার স্ক্রিনের কথা মাথায় রেখে দিলাম না নজর। এবার হ্যাপি? মেয়েটা উঠে বসে। খরগোশের মাথায় আলতো হাত বুলিয়ে দিতে দিতে সেদিকে নজর রেখেই বলো, টমি মাথা দুলিয়েছে তোমার কথায়। সো আই অ্যাম ওভার দ্য মুন। এবার আম্মুর কাছে দিয়ে আসো আমায়, বেশিক্ষণ এখানে থাকলে কিন্তু বকবে। সায় দেয় মেহরাব। ছোট্ট মেয়েটার হাত আঁকড়ে দ্বারের অভিমুখে পা চালায়। আজ সকালেই দোস্তি হয়েছে তাদের। চেম্বার থেকে বেরিয়ে যাওয়ার আগ মুহূর্তে মেহরাব একবার পিছু ফেলল। জারিফ হতভম্বে তাকিয়ে আছে। মেহরাবের অ্যাসিস্ট্যান্ট সে। ইশারায় তাকে কিছু একটা বুঝিয়ে চলে গেল মেহরাব। লিফট ব্যবহার করে 4th ফ্লোরে এসে থামল তারা। মেয়েটার এক হাত মেহরাবের কসকসে হাতের মুঠোয়, অপর হাতে খরগোশ বুকে চেপে ধরা। হাঁটার ফাঁকে বলতে লাগে, এই টমিটা না থাক কখনো কখনো খুব কথা সম্পন্ন হওয়ার আগেই খরগোশ ঝপ মেরে নেমে গেল নিচে। পরপরই ছুট লাগায় সামনে। টমি! সেও ছুটে গেল পিছু পিছু। খরগোশ থামে না। পায়ে ভর করে
খুঁটখুট লাফিয়ে চলতে থাকে ইচ্ছে মতো। একসময় থেমে গেল একজোড়া পায়ের সামনে গিয়ে। মেয়েটাও কাছাকাছি গিয়ে থেমে গিয়ে আচমকায় প্রফুল্ল মনে পা ঝোড়ার মালিকের কোমর ঝাপটে ধরল। বর্ণ ঊর্ধ্বে মুখ তুলে ফ্যালফাল চেয়ে গাল ফুলিয়ে বলে, তোমায় দেখি না কতদিন। আই মিস ইউ ব্রো। তো প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।